আমাকে সবাই দেখতে শুনতে পাচ্ছেন কিনা একটু প্লিজ জানাবেন। ক্লিয়ার কিনা একটু প্লিজ সবাই জানান। আমি শুরু করি, যেহেতু ক্লিয়ার লাউড এন্ড ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ যারা বলছে যে ক্লিয়ার। আমি তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং কোয়ারেন্টাইন মেনটেন করছেন। আমি মুবাশিরা পৃথুলা, ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট প্রবৃত্ত। আপনারা হয়তো সবাই কম বেশি প্রবৃত্তর ব্যাপারে জানেন। প্রবৃত্ত একটি ইউথ লেড এনভায়রনমেন্টাল কনজারভেশন অর্গানাইজেশন, যেটার মেইন এইম হচ্ছে টু চেঞ্জ পিপলস মাইন্ডসেট, and it works with the theme as the beginning of conservation of nature. It will also encourage people, it will and is encouraging people to love and care about nature rather than destroying it. আজকে আমাদের ওয়েবিনারে আমাদের গেস্ট হিসেবে আছেন জাভেদ ভাইয়া, ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট, স্ট্র্যাটেজি ফর এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, SED। ভাইয়া কিছুক্ষণের মধ্যেই জয়েন করবেন হয়তো। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ প্রবৃত্তর পক্ষ থেকে যে আপনি আমাদের এই ওয়েবিনারে জয়েন করেছেন। এটা আমাদের জন্য একটা হিউজ অপরচুনিটি, আর ইটস আ ম্যাটার অফ প্রাইড ফর আস যে এত বড় ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এন্ড ফাউন্ডার আমাদের সাথে আছেন। আচ্ছা, না প্রথমে আসলে আপনাকেই ধন্যবাদ জানাতে চাই যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর পরিবেশ নিয়ে আপনারা কাজ করছেন, আপনাদের মতো যারা ইয়াংস্টার আছেন তারা আস্তে আস্তে পরিবেশের জন্য কাজ করতে এগিয়ে আসছেন, এটা আসলে আমার কাছে খুব ভালো লাগে। যখন 2016 সালে আমি প্রথম শুরু করলাম তখন কিন্তু এই পরিবেশ নিয়ে সচেতনতা এই জিনিসটা আসলে এই ইয়াংস্টারদের মধ্যে আমি ওভাবে দেখিনি, এখন আমি যতটা দেখতে পাই। তো এদিক থেকে আপনারা অবশ্যই একটি বিরাট বড় ধন্যবাদের দাবিদার। আর আমারও খুব ভালো লাগছে আপনাদের এই ওয়েবিনারে আসতে পেরে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া সবাই তো এসিডির ব্যাপারে জানে, তাও আপনার মুখ থেকে যদি একটু কিছু বলতেন এসিডির ব্যাপারে। আচ্ছা, এসইডি তো এর পুরো রূপ হচ্ছে স্ট্র্যাটেজি ফর এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট। আমরা 2016 সালে এটার যাত্রা শুরু করি। আমরা কয়েকজন সমমনা, মানে পরিবেশের প্রতি, প্রকৃতির প্রতি যাদের মমত্ববোধ আছে, মায়া আছে, যারা গাছ লাগাতে ভালোবাসে, যারা গাছকে ভালোবাসে, মানে এরকম কয়েকজন মিলে আমরা তখন চিন্তা করলাম যে একটা সংগঠন দাঁড় করাই যেটা আমরা পরিবেশ নিয়ে কাজ করব। আর তখনও এই ব্যাপারটা নিয়ে ওভাবে কাজ হতো না তখনও। তো আমরা চিন্তা করলাম যে কাজ শুরু করি। তারপর যখন আমরা একটা সাংগঠনিক রূপে দাঁড় করালাম তখন আসলে আমরা চিন্তা করলাম যে এটাকে আরো বিস্তৃত করা যায় কিভাবে এর কার্যক্রম। আর তখন আস্তে আস্তে ধীরে ধীরে এর মধ্যে গবেষণা যুক্ত হলো, গবেষণার পাশাপাশি পাবলিকেশন যুক্ত হলো। আমাদের এসিডি থেকে রিসার্চ জার্নাল বের হয়। এর পাশাপাশি হচ্ছে অন্যান্য পাবলিকেশন যেগুলো আছে, বাংলাদেশ এনভায়রনমেন্টাল জাজমেন্ট নামে একটি বিরাট বড় প্রকাশনা আমরা করতে সক্ষম হয়েছি। আর এর পাশাপাশি হচ্ছে আমরা কাজ করছি অ্যাওয়ারনেস বিল্ডিং এ। আমরা কাজ করছি 2017 সাল থেকেই। আর সেটা হচ্ছে স্টুডেন্ট লেভেলে আমাদের এই যে পরিবেশ নিয়ে সচেতনতা, এটা ছড়িয়ে দেওয়ার জন্য প্রাইমারি স্কুল, প্রাইমারি এডুকেশন প্লাস হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে আমরা কাজ করছি। ইউনিভার্সিটি লেভেলে আমাদের চ্যাপ্টার আছে, প্রায় সবগুলো ইউনিভার্সিটি আমাদের এখন চ্যাপ্টার বিদ্যমান, তারা কাজ করে যাচ্ছে।
সবাইকে সাথে নিয়ে এই পরিবেশ নিয়ে অ্যাওয়ারনেস বিল্ডিং এ। এই হচ্ছে এসিডির ছোটখাটো একটা পরিচয়, এই তো। ধন্যবাদ ভাইয়া। আমি অডিয়েন্সদের বলবো আজকে আমাদের যে ওয়েবিনারটা হবে এটা খুবই ইন্টারেক্টিভ হবে। ভাই আমাদের অনেক কিছু ব্যাপারে ধারণা দিবেন, সো আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন, ভাইয়া এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। সো আমরা আরেকটা জিনিস বলে দিই, আমরা প্রবৃত্ত হচ্ছে সাতক্ষীরাতে সাইক্লোন আমফানে এফেক্টেড মানুষদের জন্য কিছু ডোনেশন উঠাচ্ছে, যেটার ব্যাপারে পুরা হচ্ছে আমাদের একটা ইভেন্ট পেজে দেওয়া আছে, আর বিকাশ নাম্বারটা আমাদের স্ক্রলে দেওয়া আছে। কেউ যদি পারেন প্লিজ এটা কিছু ডোনেট করেন যাতে ওখানে মানুষগুলাকে আমরা কিছু সাহায্য করতে পারি। তাহলে আমরা আজকে ইভেন্টে চলে যাই। আমি একটু ইন্টারাপ্ট করি। আর সেটা হচ্ছে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন আসলেই এটা মানে অনেক বড় প্রশংসার দাবিদার, কারণ এই যে ঘূর্ণিঝড়গুলা কিংবা এই যে প্রাকৃতিক দুর্যোগ গুলাতে যারা এফেক্টেড হচ্ছে তাদের কাছে একদম মানে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কাছে ত্রাণটা ঠিক সময় মতো পৌঁছে না, এই জিনিসটা নিয়ে আপনারা কাজ করছেন, এই জন্য অনেক ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করবেন যাতে আরো মানুষকে আমরা সাহায্য করতে পারি। অবশ্যই। আচ্ছা, তাহলে আজকে আমরা ওয়েবিনারে চলে যাই। আজকে আমাদের ওয়েবিনার যে টপিক সেটা হচ্ছে গিয়ে দ্য রোল অফ ল অফ প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট ইন বাংলাদেশ। সো এটার ব্যাপারে ভাই আমাদের অনেক ভাইয়ার কাছ থেকে আমরা অনেক কিছু নতুন নতুন জানতে পারবো। সো আমরা আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তাহলে ভাইয়া এই টপিকে ফার্স্ট কোয়েশ্চেন আমার যেটা আপনার কাছে ছিল যে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়াতে এনভায়রনমেন্টাল ল ইমপ্লিমেন্টেশনে অনেক বেশি ক্রিটিসিজম ফেস করতে হয়, কিন্তু কেন? না, এনভায়রনমেন্টাল ক্রিটিক্যাল এরিয়াতে যাওয়ার আগে আমি একটু যেহেতু মানে ল নিয়ে একটু কথা বলবো, আমি তার আগে একটু মানে আমাদের যারা দর্শক আছেন, অডিয়েন্স আছে, তাদের জন্য আমি একটু সংক্ষেপে কিছু বিষয় একটু বলতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে বাংলাদেশের ল, বিশেষ করে আইন অঙ্গন যেটা, সেটা পরিবেশ নিয়ে কিন্তু সেই দীর্ঘদিন ধরে সোচ্চার। আমরা এক্ষেত্রে অবশ্যই ধন্যবাদ দিতে চাই বা কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন বা বেলা, যারা আসলে প্রথম এই এনভায়রনমেন্ট নিয়ে কোর্টে মুভ করে এবং কোর্ট থেকে প্রচুর পরিমাণ নির্দেশনা, রুল তারা কিন্তু নিয়ে এসেছে, যা পরবর্তীতে সরকারকে বা প্রশাসনকে এই পরিবেশ সংরক্ষণ এবং তার ইমপ্রুভমেন্টের জন্য বিশাল বড় ভূমিকা পালন করেছে। তো বাংলাদেশে যে সকল পরিবেশ আইন রয়েছে তার সাথে আমরা 2011 সালে 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংবিধানে 18 কয়ের মাধ্যমে একটি অনুচ্ছেদ, একটা আর্টিকেল সংযোজন করা হয়, যেখানে বলা হয়েছে যে প্রোটেকশন এন্ড ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট এন্ড বায়োডাইভার্সিটি। তো এর মাধ্যমে সংবিধানও কিন্তু স্বীকার করে নিয়েছে যে পরিবেশটা আমাদের জন্য, পরিবেশটা সংরক্ষণ করা কিংবা এটার ইমপ্রুভমেন্ট আমাদের জন্য আসলেই যে দরকারি, এটা কিন্তু কনস্টিটিউশন স্বীকার করে নিল। এবং তার পাশাপাশি কোর্ট তো এই আইনের যতটুকু পরিধির মধ্যে তার বাইরে গিয়েও চেষ্টা করছে অনেক সময়, মানে কোর্টের আইনের মধ্যে চেষ্টা করছে যে পরিবেশ সংরক্ষণে যতটুকু সম্ভব কার্যকরী ভূমিকা নেওয়া যায়। এই ক্ষেত্রে কিন্তু অনেক যুগান্তকারী কিছু কিছু রায় আমরা দেখতে পেয়েছি এই বিগত কয়েক বছরে। যেমন কিছুদিন আগে একটা রায় এসেছে যেখানে নদীকে লিগ্যাল এন্টিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, মানে নদী যে আমাদের মতো রাইট আছে নদীর, এটা কিন্তু কোর্ট থেকে একটা ডিক্লারেশন এসেছে। আচ্ছা, সংবিধানের কথা বলছিলাম। সংবিধান তো আমাদেরকে স্বীকৃতি দিল যে এনভায়রনমেন্টাল প্রোটেকশন দরকার, এর ইমপ্রুভমেন্ট দরকার। এর পাশাপাশি একটা সমস্যা রয়ে গিয়েছিল, যে সমস্যাটা হচ্ছে এনভায়রনমেন্টের যে প্রোটেকশন, মানে এনভায়রনমেন্টাল যে পলিউশনের ফলে কি হতো, পলিউশনের ফলে মানুষ এফেক্টেড হচ্ছে, তাই তো? এফেক্টেড হলে মানুষের রাইট এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন মানে আইনের ভাষায় একটা কথা আছে যে এগ্রিভড পারসন, মানে যে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তি, সেই মামলা করতে পারবে। এখন পরিবেশের যে ব্যাপারটা, পরিবেশটা একটা সামগ্রিক ব্যাপার। এখানে ধরেন
এখানে এগ্রিভড পার্সন তো আর একজন হয় না, এখানে এগ্রিভড পার্সন আসলে অনেকেই হয়, একটা কমিউনিটি হয়, একটা গ্রাম হতে পারে, একটা জেলা হতে পারে। হ্যাঁ, এভাবে এগ্রিভড পার্সনের ধারণাটা তখনও আসছিল না। কিভাবে এগ্রিভড পার্সন মানে একটা অঞ্চল ক্ষতিগ্রস্ত হলো একটা নদী দূষণের কারণে, এখন তারা কিভাবে মামলা করতে পারবে? এই ক্ষেত্রে কোর্ট একটা খুব যুগান্তকারী রায় দেয় 49 ডিএলআর এ, যেখানে ডক্টর মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ কেসে, যে এগ্রিভড পার্সনের ক্ষেত্রে তখন ওখানে বলা হয় যে পুরা লোকাল কমিউনিটি এই পরিবেশের যে কোনো বিষয়ে তারা মামলা দায়ের করতে পারবে, কোর্টে রিট করতে পারবে। আর তখন থেকে মূলত এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে আমাদের কোর্ট পরিবেশ নিয়ে আরো অসংখ্য মামলা রায় দেওয়া শুরু করে। আর এনভায়রনমেন্টালি ক্রিটিক্যাল এরিয়ার কথা যেটা বলছিলেন, ক্রিটিক্যাল এরিয়াটা আসলে 1995 সালের একটি আইন, বাংলাদেশ এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট 1995, যেখানে আসলে বলা হয়েছে যে কিছু কিছু এরিয়া আছে যে এরিয়াগুলোতে বায়োডাইভার্সিটিটা মানে এত চমৎকার যে ওই বায়োডাইভার্সিটিটা নষ্ট করা উচিত না। ওই বায়োডাইভার্সিটি যাতে নষ্ট না হয় সেজন্য ওই অঞ্চলগুলোকে এই ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা দেয়। এবং এই ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা দেওয়ার পর এটা 1999 সালে তখন হচ্ছে সর্বপ্রথম এই ক্রিটিক্যাল এরিয়ার ধারণাটা আনা হয়, এবং তখনই প্রায় 40,000 হেক্টরের মতো অঞ্চলকে ক্রিটিক্যাল এরিয়ার মধ্যে নিয়ে আসা হয়। তার মধ্যে ছিল আমাদের কক্সবাজার, তার মধ্যে ছিল টেকনাফ, সেন্ট মার্টিন, সোনাদিয়া দ্বীপ। তারপরে 2010 সালেও আরো অনেকগুলো এরকম অঞ্চলকে এই ক্রিটিক্যাল এরিয়ায় নিয়ে আসা হয়। যেমন এই হালদা নদীর কথা আমরা জানি, যেখানে মাছ প্রজনন হয়, যেটা মাছের প্রজনন কেন্দ্র বলা হয়, সে হালদা নদীটাকেও ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা করা হয়। তো এভাবে একটা অঞ্চলের বা একটা নির্দিষ্ট এরিয়ার বায়োডাইভার্সিটি রক্ষা করার জন্য আসলে এই ক্রিটিক্যাল এরিয়া চিন্তাটা আসে, এবং সেখান থেকেই ক্রিটিক্যাল এরিয়ার মাধ্যমে এই পরিবেশ অধিদপ্তর এখানকার বায়োডাইভার্সিটি রক্ষা করার জন্য কাজ করছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো আমার যে নেক্সট কোয়েশ্চেন সেটা হবে যে এই যে আমাদের এনভায়রনমেন্টাল ল গুলো প্রণয়ন করা হচ্ছে, এগুলোর ইফেক্টিভনেস কতটুকু বলে আপনি মনে করেন? মানে এটার ইফেক্টিভনেস এর কথা এই যে আমি একটু আগে বলে আসলাম যে ইফেক্টিভনেসটা কিন্তু আসছে। আমরা যদি দেখি যে আমরা একটু পেছনে ফিরি যে তুরাগ নদীটা একসময় পুরো দখলদারদের দখলে ছিল, এখন কিন্তু ওই জায়গাগুলো আস্তে আস্তে আমরা দখলমুক্ত করতে পারছি। তুরাগ নদীতে একটা বিশাল চ্যানেল আমরা মানে এটাকে কি বলা হয়, মুক্ত করতে সক্ষম হয়েছি। এই বছর দুয়েক আগের ঘটনা, একটা পুরো চ্যানেল আমরা উন্মুক্ত করতে পেরেছি। এই যে নদীর ক্ষেত্রে কিন্তু কোর্টের যে রায়টা ছিল যুগান্তকারী রায়, তারপর মানে ফলে আমরা কি পেলাম, যে নদীটাকে কেন্দ্র করে ঢাকা শহরের চারপাশ সহ সারা বাংলাদেশের নদীকে কেন্দ্র করে যে সকল অ্যাক্ট মানে যে সকল মানে কর্মসূচি নেওয়া হলো সেগুলো কিন্তু পরিবেশের জন্য আসলে ইফেক্টিভ ছিল। তারপর যদি আপনি বলেন এই যে ক্রিটিক্যাল এরিয়ার কথা বললাম, আমাদের দেশে নদীর সংখ্যা কমে যাচ্ছে, তাই তো? মানে বর্ষা ছাড়া আসলে ভরা নদী আমরা এখন খুব একটা, অনেক খাল বিল তো আমাদের শুকিয়ে গেছে, এগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। তো একটা সময় ধারণা করা হচ্ছে, তো ফলে যেটা হলো সেটা হলো যে এই মাছের সংকটটাও আস্তে আস্তে কিন্তু আমরা দূর করতে পেরেছি। যে মাছ যখন ডিম পারে সেই সময়টাই কিন্তু মাছ ধরার উপর একটা নিষেধাজ্ঞা সরকার থেকে দেওয়া হয় প্রজ্ঞাপন দিয়ে, এবং ওই সময়টায় যেহেতু মাছ শিকার করা যায় না, এর ফলে মাছ ডিমটা পারতে পারে, ফলে আমরা কিন্তু মাছ পাচ্ছি। তো এটা বলা যায় যে আইন প্রয়োগ হলে এর ইফেক্টিভনেস অবশ্যই আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে। ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা, এই যে এনভায়রনমেন্টাল ল গুলা আছে, এগুলার ব্যাপারে জেনারেল পিপলরা কতটুকু এটার সাথে পরিচিত? এখানে হচ্ছে আমাদের একটু দুঃখের জায়গা যে পরিবেশ নিয়ে আমাদের মধ্যে সচেতনতাটা এখনো ঠিক ওইভাবে আসে নাই। হিউম্যান রাইটস নিয়ে আমাদের এখানে দীর্ঘদিন কাজ হয়েছে, হিউম্যান রাইটস তো এই কারণে মানুষের মধ্যে হিউম্যান রাইটস নিয়ে কিছুটা হলেও সচেতনতা আছে, কিন্তু সেই তুলনায় বলবো যে আমাদের এখানে যারা পরিবেশ নিয়ে কাজ করছে বা পরিবেশ নিয়ে যারা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে কাজ করছে, তারা এই জিনিসটা নিয়ে খুব একটা বেশি অগ্রগতি আমি লক্ষ্য করিনি, অ্যাটলিস্ট এই গত 5 বছর কাজ করার ক্ষেত্রে। আমাদের দেশের মানুষ আসলে পরিবেশের ব্যাপারে একটু উদাসীন। অনেকেই বলে যে পেটে ভাত নাই, পরিবেশ দিয়ে কি হবে। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা মানুষের মধ্যে আসে।
তবে আইনের ক্ষেত্রে যেটা, যে আইন কিন্তু আসলে মানুষকে কিছুটা সংযুক্ত করেছে আমাদের এই পরিবেশটাকে। কিরকম, আমি একটু উদাহরণ দেই। এই যে আমি একটু আগে বললাম যে মাছের প্রজননের সময় মাছ ধরা নিষেধ, এই ধারণাটা যখন নিয়ে আসা হলো তখন কিন্তু জেলেরা এটাতে প্রথম দিকে খুব একটা ইফেক্ট মানে পজিটিভ ছিল না জেলেরা। তো জেলেরা যখন পজিটিভ হলো সেই সময়টাতে আসলে আহ আরো পরে যখন এই ধারণাটা যখন 2, 3, 5 বছর চলে গেল, তখন কিন্তু এখন আমরা দেখতে পাই জেলেরা নিজেরাই ওই সময়টুকুতে মাছ ধরা থেকে বিরত থাকে, যেটা প্রথম দিকে হতো না। তো এই ক্ষেত্রে বলবো যে জেলেদের মধ্যে একটা সচেতনতা এসেছে যে তারা যদি 20 দিন বা 15 দিন মাছ ধরা থেকে বিরত থাকে, তাহলে তারা সারা বছর আরো বেশি পরিমাণ মাছ ধরতে পারবে। এই জিনিসটা কিন্তু আসলে আইন করতে সক্ষম হয়েছে। তার পাশাপাশি আমরা যদি আরেকটু আরো কিছু ব্যাপার দেখি, যেমন যদি বনায়নের ক্ষেত্রে বলি, বনায়ন কিংবা সামাজিক বনায়নের কথা যদি বলি, একটা দেশে প্রায় 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন, এটা আমরা সকলেই জানি, আমরা বই পুস্তকে পড়েছি, কিন্তু আমাদের এখানে নেই। কিন্তু আপনি একটা বিষয়ে অবাক হবেন যে গত কয়েক বছর ধরে আমাদের এখানে কিন্তু বনায়ন আস্তে আস্তে বাড়ছে। এই বনায়নটা কিন্তু ঠিক যেটাকে বলে যে কনভেনশনাল ওয়েতে বনায়ন না, এটা হচ্ছে সবাই তার বাড়ির আশেপাশে গাছ লাগাচ্ছে, গাছটাকে একটা রিসোর্স হিসেবে দেখছে, যে এটা আমাকে 10 বছর 15 বছর পরে একটা অ্যামাউন্ট দিবে, একটা অর্থ দিবে, আমি এখান থেকে ইকোনমিক্যালি বেনিফিটেড হব। এই ধারণার মাধ্যমে আস্তে আস্তে গাছের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এছাড়াও বিভিন্ন সংগঠন, পরিবেশ তো পরিবেশ নিয়ে যারা কাজ করছে তারা তো আছে, এর বাইরেও অনেক লোকাল সামাজিক সংগঠন আছে যারা প্রতি বছরই একটা বিশাল অ্যামাউন্টের মতো গাছ তারা লাগাচ্ছে। এর ফলে যেটা হচ্ছে বনায়নের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা, আরেকটা বিষয় একটু এখানে গুরুত্বপূর্ণ, এই জনগণকে সম্পৃক্ত করার ব্যাপারে এক্ষেত্রে একটা ইতিবাচক দিক হচ্ছে, আহ আমরা যদি দক্ষিণাঞ্চলের দিকে যাই, যেমন খুলনা, বাগেরহাট, ওই অঞ্চলে আর্দ্রতা অনেক বেশি। তো তখন হচ্ছে যারা মাটির ভূগর্ভস্থ পানি ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে যেটা হয় যে ওই পানির ফলে তারা আক্রান্ত হচ্ছেন আর্সেনিকে। তো এটার জন্য কি করা যায়? এটার জন্য বিকল্প রেন ওয়াটার হারভেস্টিং এর একটা ধারণায় আসা হয়, এবং সবাই কিন্তু ওই বর্ষার পানি, বৃষ্টির যে পানিটা, সেটা চাল থেকে একটা রিজার্ভয়ারে রেখে তারা সারা বছর ওটা পান করছে। এটাও একটা কিন্তু জনগণকে সম্পৃক্ত করার একটা বড় একটা উদাহরণ হতে পারে। তো যদিও এই সম্পৃক্ত করাটা খুব ধীর গতিতে আগাচ্ছে, আমরা আশা করব যে মানুষ আরেকটু সচেতন হবে, কারণ পরিবেশ যদি ভালো থাকে আমরাই ভালো থাকবো, পরিবেশ খারাপ হলে আমরাই অসুস্থ হব। এই যে পরিমাণ অর্থ আহ, এই পরিবেশ ক্ষতির ফলে আমরা ব্যয় করব, সেটা আসলে যদি আমরা একটু সচেতন হই আমরা ওইটুকু সেভ করতে পারবো। আর সবচেয়ে বড় কথা, আমরা সুস্থ থাকতে পারবো। থ্যাংক ইউ ভাইয়া। এই যে আমরা আইন প্রণয়ন করছি, সেক্ষেত্রে কি জেনারেল পিপলদের ওপিনিয়ন নেওয়াটা উচিত না আমাদের? আর জেনারেল পিপলের অপিনিয়ন তো আসলে ওভাবে একটা আইনের ক্ষেত্রে নেওয়া হয় আবার নেওয়া হয় না, এটা দুটোই উদাহরণ আছে। যেমন কিছু কিছু আইনের ক্ষেত্রে আমরা দেখি যে একটা ড্রাফট ল করার পরে সেটা সাধারণ জনগণের মতামত নেওয়ার জন্য সরকারি বিভিন্ন ওয়েবসাইটে ওটা দিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে একটা সমস্যা যেটা হয়ে গেছে যে আমাদের এখানে তো জনগণই সচেতন না পরিবেশটা নিয়ে। তো এর ফলে জনগণের আসলে অপিনিয়নটা এখানে কতটুকু গুরুত্ব দিবে সেটা আমি অতটুকু বুঝতে পারছি না। তবে এই ক্ষেত্রে সরকারের যেটা করা উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে যখনই কোনো আইন প্রণয়ন করা উচিত তখনই ওই বিষয়ে বিশেষজ্ঞ বিশেষজ্ঞ যারা আছেন, বিশেষ করে কোনো রিসার্চ অর্গানাইজেশন হতে পারে, কোনো স্পেশালাইজড কোনো পার্সন হতে পারে এখানে, মানে যারা ওই বিষয়টা নিয়ে কাজ করে, তাদের মতামত গুলো যদি নেওয়া হয় এবং সেটা নিয়ে যদি একটু দ্বিপাক্ষিক বা গোল টেবিল বৈঠকের মতো যদি কোনো আলোচনা করা হয়, তাহলে আমার মনে হয় যে ওটা বেশি ইফেক্টিভ হবে। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া দুইটা কোয়েশ্চেন্স আছে, আমি আগে আচ্ছা। অডিয়েন্সের কোয়েশ্চেনের অ্যান্সার দিই। সেটা হচ্ছে কি, নিবিড় কোয়েশ্চেন করেছে যে while many of the policy makers ignore climate change, what youth can do to fight the effects of climate change? আচ্ছা, এখানে পলিসি মেকাররা ক্লাইমেট চেঞ্জ ইগনোর করছে, হ্যাঁ আমরা জানি। ট্রাম্প কিংবা পুতিনের মতো যারা বিশ্ব নেতা আছেন তারা বলছেন যে ক্লাইমেট চেঞ্জ আসলে কিছুই না। কিন্তু একই ক্ষেত্রে কিন্তু আমরা আবার উল্টা চিত্রও দেখতে পাচ্ছি। আমরা যদি দেখি গ্রেটা থানবার্গের মতো একেবারে স্কুল পড়ুয়া কোনো ছাত্রী যদি একটা অ্যাকশন, একটা মুভমেন্ট শুরু করতে পারে,
এবং যার ফলে বিশ্ব নেতৃবৃন্দ কিন্তু বাধ্য হয়েছে অনেক এক মানে কাজ কর্মসূচি হাতে নিতে। তো ইউথরা আসলে অনেক কিছু পারে, ইউথরা যদি একসাথে কাজ করে তখন আসলে পলিসি মেকাররা তখন অনেকটা বাধ্য হয় কাজ করতে। তো পলিসি মেকারদেরকে প্রেশারাইজ করার জন্য হলেও অন্তত ইউথদের কাজ করা উচিত। ধন্যবাদ ভাইয়া। আরেকটা যেটা কোয়েশ্চেন সৌমিক করেছে, ইজ দেয়ার এনি প্রিভেলিং ল রিগার্ডিং রিভার ইরোশন ইন বাংলাদেশ? ইফ নট, হোয়াট কুড বি দ্য প্রবাবল মেজার্স ইন দিস রিগার্ড? আর রিভার এরোশন নিয়ে ঠিক সরাসরি আইন নেই, তবে ইরোশন নিয়ে আমাদের কয়েকটা এনভায়রনমেন্টাল কনজারভেশন রুলসে আমাদের কিছু পয়েন্ট আছে রিভার ইরোশন নিয়ে বিভিন্ন ধরনের মতামত, বিভিন্ন ধরনের অপিনিয়ন নিয়ে কাজ করার ক্ষেত্রে। তবে রিভার নিয়ে নদী আইন আছে একটা আমাদের এখানে। আমি যদি একটু আমাকে ইয়া দেওয়া হয় আমি হয়তো নামটা বলতে পারবো। জি ভাইয়া, শিওর। হ্যাঁ, আমি একটু টাইম নিচ্ছি। যেমন বাংলাদেশ পানি আইন আছে 2013 এবং জাতীয় নদী রক্ষা কমিশন আইন 2013, এগুলো কিন্তু নদীকে নিয়ে কাজ করছে। আবার সেই সাথে পানি সম্পদ পরিকল্পনা আইন আছে 1992, এগুলো সবই কিন্তু নদীকে নিয়ে স্পেশালাইজড আইন। আর ইরোশন নিয়ে যেটা আছে সেটা হচ্ছে যেটা বললাম যে কনজারভেশন রুলস এর মধ্যে আছে যে নদীর ইরোশনটাকে রোধ করতে হলে কি কি পরিকল্পনা নিতে পারে। এক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট ড্রেজিং কিংবা অন্য কোনো ওয়েতে কাজ করতে পারে। তবে এখানে আমি একটা মতামত জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা যখন নদীর এই রিভার এরোশন নিয়ে একটা কাজ করতে গেলাম তখন একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের কাছে আসে, সেটা হচ্ছে যে এই যে ড্রেজিং করা হয় নদীতে, এই ড্রেজিংটা যখন মানে অপরিকল্পিতভাবে যদি আমরা ড্রেজিং করি সেটা কিন্তু নদীর ইরোশনটাকে আরো বাড়িয়ে দেয়। মানে এটা আসলে আপনারা যদি একটু ইউটিউবে সার্চ দেন তাহলে দেখতে পারবেন যে অপরিকল্পিত ড্রেজিং কিভাবে নদীর ইরোশনটাকে আরো বাড়িয়ে দেয়। হ্যাঁ, তো আমাদের এখানে ধারণা করা হচ্ছে যে শরীয়তপুর অঞ্চলের যে ইরোশনটা সেটা হয়তো একসময় শরীয়তপুর ডিস্ট্রিক্ট হয়তো পুরো পানির নিচে বিলীন হয়ে যেতে পারে, এরকম একটা ধারণা গবেষকরা করছেন। তো এই ক্ষেত্রে নদীর ইরোশনের ক্ষেত্রে মানে ড্রেজিং এর ক্ষেত্রে আমি বলবো যে যদি প্রপার সায়েন্টিফিক রিসার্চ করে যে কোন অঞ্চলটায় কতটুকু পরিমাণ ড্রেজিং করা হবে এটা যদি আগে থেকে একটু নির্ধারণ করে প্ল্যান রয়েতে করা হয় তাহলে আমার মনে হয় এটা ইফেক্টিভ হবে বেশি। থ্যাংক ইউ ভাইয়া। আশা করি যারা কোয়েশ্চেন করেছে তারা সবাই তাদের কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে গেছেন। আমি আবারও অডিয়েন্সকে বলবো যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং কোয়েশ্চেন করবেন, ভাইয়া যথাযথভাবে কোয়েশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। সো ভাইয়া, নেক্সট কোয়েশ্চেন যেটা হচ্ছে গিয়ে, আমরা কি ধরনের টেকনোলজি বা প্রজেক্ট ইন্ট্রোডিউস করলে আমাদের ওয়াইল্ড লাইফ এবং ইকোলজির প্রোটেকশন ইনশিওর করতে পারবো? আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে এই যে পলিউশনটা হচ্ছে, এই পলিউশনটার জন্য কিন্তু আমাদের মডার্ন টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট হতেই হবে। টেকনোলজি পলিউশন বাড়িয়েছে, আবার টেকনোলজি পারে এই পলিউশনটা কমাতে। মানে আমি একটা উদাহরণ দিই, ধরেন আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা আমাদের প্লাস্টিক কিংবা আমাদের যে সলিড ওয়েস্ট যেটা আছে সেটার মাধ্যমে আমাদের বর্জ্য প্রতিদিন কালেক্ট হচ্ছে একটা জায়গায়। এখন এই বর্জ্যটার যে একটা মেইন ইনগ্রেডিয়েন্ট পলিথিন, যেটা কিনা পরিবেশটাকে খুব বেশি মাত্রায় দূষিত করছে। তো আমরা কিন্তু একটু সচেতন হলে, একটু টেকনোলজিক্যালি একটু যদি আমরা সাউন্ড হই তাহলে কিন্তু এই জিনিসটাও আস্তে আস্তে অনেকটা দূর করা সম্ভব। আমি এক্ষেত্রে একটা ধারণা নিয়ে কাজ করার জন্য অনেককেই আমি এটা নিয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের বাসা বাড়িতে আমরা যে ময়লাটা প্রতিদিন জমা হয় সেই ময়লাটা যদি আমরা যেটা করি যে একটা বালতিতে কিংবা একটা পটের মধ্যে আমরা সব ময়লাটা একসাথে করে ফেলি, তারপর পরের দিন যে ময়লা ওয়েস্ট কালেক্টর আসে সে এটা কালেক্ট করে নিয়ে যায় এবং একটা জায়গায় ডাম্পিং করে। মানে আমাদের বর্জ্য ব্যবস্থাপনাটা মোটামুটি শহরাঞ্চলে এরকম। এখন আমি যদি এই আমার যে রাতের বেলা বা সারাদিনের যে ময়লাটা আমি জমাচ্ছি, এখানে আমি যদি আমার পলিথিনটা
আমার প্লাস্টিকটা, আমার কাঁচটুকু, এই এই কয়টা এলিমেন্ট যদি আমি একটু আলাদা করে ফেলি, আর বাকি সলিড ওয়েস্টটুকু যদি আমি ময়লাওয়ালাকে দিয়ে দেই, এবং ওই বাকি আলাদা করে যদি আমি প্লাস্টিক কিংবা কাঁচ যেটা রিসাইকেল করা যায় সেটা যদি একটু আলাদা করে ফেলি, এবং সেটা যদি ময়লার ময়লার ভিতরে না ফেলে সেটা যদি ডাইরেক্টলি যারা এই রিসাইকেল করে প্লাস্টিক বা কাঁচ, সেখানে যদি ডাইরেক্টলি কোনোভাবে ট্রান্সপোর্ট করা যায় কোনো একটা সিস্টেমের মাধ্যমে, আমার মনে হয় এটা খুবই ইফেক্টিভ একটা কাজে দিবে। আবার একইভাবে আপনি যদি টেকনোলজির কথা বলেন, যেমন আমরা কিন্তু এখন অনেকটাই মানে যেটাকে বলে যে ফুয়েলের উপর নির্ভরশীল, যেটা জীবাশ্ম জ্বালানির উপর। এখন এই জীবাশ্ম জ্বালানির থেকে যদি আমাদেরকে পলিউশনটা কমাতে হয়, আমাদের কিন্তু টেকনোলজির উপরে ডিপেন্ডেন্ট হতে হবে, লাইক নিউক্লিয়ার, যেটা আমরা এনার্জির কথা বলছি, কিংবা অন্য কোনো গ্রিন এনার্জি, সোলার এনার্জি হতে পারে, উইন্ড এনার্জি হতে পারে, এরকম কোনো বিকল্প এনার্জি, যে এনার্জিটা কিন্তু কোনো একটা টেকনোলজি নিয়ে আসবে। তো এই ক্ষেত্রে আমার যেটা মতামত সেটা হচ্ছে অবশ্যই টেকনোলজির পরে আমাদের ডিপেন্ডেন্ট হতে হবে, আমাদের নতুন নতুন টেকনোলজি উদ্ভাবন করতে হবে, আবিষ্কার করতে হবে, যার ফলে আমরা এই যে পলিউশনটা এটাকে কমাতে পারি, পরিবেশের জন্য আরো বেটার একটা পরিবেশ উপহার দিতে পারি। থ্যাংক ইউ ভাইয়া। পরবর্তী কোয়েশ্চেনে তাহলে আমি যাই। আমরা তো হ্যাঁ। জানি যে ইটের ভাটা এয়ার পলিউশনের ওয়ান অফ দ্য বিগেস্ট সোর্স। সো এই যে ইটের ভাটা থেকে এয়ার পলিউটেন্টস এমিট হয়, আহ, ওইটার ব্যাপারে কি কোনো ল ইমপ্লিমেন্ট করা আছে? আর হ্যাঁ, হ্যাঁ, যদি আমাদের, ল হ্যাঁ, ইমপ্লিমেন্ট করা থাকে তাও কেন এটা যদি ল ইমপ্লিমেন্ট করাও থাকে তাও কেন এটা ওভাবে পালন করা হচ্ছে না? কি গ্যাপ এখানে প্রডিউস হচ্ছে? আচ্ছা, এখানে যে ব্যাপারটুকু সেটা হচ্ছে আমাদের, এই যে আমি একটু বলে রাখি, আমাদের পুরো পরিবেশকে নিয়ে আমাদের কিন্তু প্রায় 120-30টার মতো আইন আছে, 120 থেকে 130টার মতো, মানে পরিবেশের সাথে ডাইরেক্টলি সরাসরি কানেক্টেড। আর পরিবেশের সাথে কানেক্টেড না কিন্তু কোনো না কোনো ভাবে পরোক্ষভাবে হয়তো কানেক্টেড, এমন আইনের সংখ্যা সব মিলিয়ে প্রায় 196-97টার মতো আইন আমার জানা মতে আছে বাংলাদেশে। তো বাংলাদেশে প্রচুর আইন আছে, সব বিষয়ে আইন আছে। সমস্যা হচ্ছে ইমপ্লিমেন্টেশনের জায়গায়। আপনি যে বললেন ইটের ভাটা নিয়ে আমাদের এখানে একটা আইন আছে, সেটা হচ্ছে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013। এই আইনের কিন্তু অনেকগুলো বিধিবিধান দেয়া আছে, কোন জায়গায় ইটের ভাটা করতে পারবে, কোন জায়গায় করতে পারবে না, ইটের ভাটার যে চিমনিটা সেটা কতটুকু বড় হতে হবে, সেটা কতটুকু, সেটাতে কি পরিমাণ জ্বালানি দিতে হবে, তারপর হচ্ছে সেটার জন্য যে ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেটা যথাযথভাবে নেওয়া হচ্ছে কিনা, সেটা কোনো কৃষি জমিতে স্থাপন করা হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ইট ভাটার উপরে বেশ কিছু এই আইনের মধ্যে বিধিবিধান আছে। তো এক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার বলি, যে আমি প্রায় বছর দুয়েক আগে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার সুযোগ হয়েছিল। তো ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি আসার পথে যেটা দেখলাম, যে রাস্তার দুপাশে দুপাশে অসংখ্য ইটের ভাটা, এবং প্রায় সবগুলো ইটের ভাটাই হচ্ছে কৃষি জমিতে, কৃষি জমির মাঝখানে, মানে আশেপাশে ধান ধান ক্ষেত, মাঝখানে একটা ইটের ভাটা। এখন ইটের ভাটা মাঝখানে থাকলে কি হয়, একটা ইটের ভাটা যদি কৃষি জমিতে থাকে, ইটের ভাটা থেকে যে ধোঁয়াটা নির্গত হচ্ছে সেই ধোঁয়াটা ফসলের উপর একটা এফেক্ট করে। ইটের ভাটার যে একটা তাপ প্রডিউস করে, এটা সেই তাপের ফলে আশেপাশের জমি তার হারায়, যেটাকে বলে যে প্রোডাক্টিভিটি হারায়। তো তার ফলে ফসল উৎপাদন ব্যাহত হয়। এর পাশাপাশি যদি কোনো লোকালয়ের আশেপাশে এটা থাকে, তো ওই লোকালয়ের তো মানুষ এটা দ্বারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এখন এটা যেটা বললাম যে আমাদের আইন আছে, এখন এটা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। যেমন ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট কাজ করছে, ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা যথাযথভাবে নেওয়া হচ্ছে কিনা সেটা মনিটর করা ঠিক মতো হয় না। আবার দেখা যায় যারা ইটের ভাটা যারা মালিক পক্ষ থাকে, তারা এলাকার রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি থাকে, এর ফলেও আসলে অনেকভাবে কাজ করা সম্ভব হয় না। আবার এখানে ইন্টার ডিপার্টমেন্টাল কিছু কানেকশনের ব্যাপার আছে, যেমন পরিবেশ আইন তো আছে এখানে, সেই সাথে ল্যান্ড ল এখানে জড়িত, সেখানে কৃষি মন্ত্রণালয় এখানে জড়িত। তো এই যে ইন্টার ডিপার্টমেন্টাল মিনিস্ট্রিগুলোর যে একটা সমন্বয়হীনতা, এটার ফলেও আসলে ইটের ভাটা এই এই পরিমাণে দূষিত করতে পারছে আসলে। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি একটু বলে নেই যে আমরা সাতক্ষীরায় আমফান এফেক্টেড মানুষদের জন্য কিছু ডোনেশন কালেক্ট করছি অডিয়েন্সের মধ্যে। কেউ যদি কিছু আমাদের ডোনেট করতে চান, নাম্বারটা স্ক্রলে দেওয়া আছে, প্লিজ কিছু ডোনেট
করেন যাতে আমরা সেই মানুষগুলাকে যথাযথ সাহায্য করতে পারি। থ্যাংক ইউ। তো ভাইয়া নেক্সট কোয়েশ্চেন যেটা আমার আপনার কাছে হবে সেটা হচ্ছে গিয়ে ইটিপি বা এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের বেনিফিট গুলো কি কি এবং আমাদের পরিবেশকে প্রোটেক্ট করতে এটা ভূমিকা কতটুকু? আচ্ছা, ইটিপি যাওয়ার আগে আমি একটু ইট ভাটা নিয়ে একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি একটু এটা এখন মনে হলো, সেটা জি হচ্ছে ভাইয়া। ইট ভাটার কিন্তু আমাদের যে ট্রেডিশনাল যে ব্রিক কিল্ন গুলো বা ইট ভাটাগুলো আমরা দেখি, সেটার কিন্তু এখন অনেক বিকল্প চলে আসছে। বিকল্প যেমন আমরা যদি বলি যে গ্রিন ব্রিক কিল্ন, এই টেকনোলজি কিন্তু আসছে। যেমন এর ফলে অনেকটা এটাকে না পুড়িয়ে ওভেনের মতো, ব্যাপারটা অনেকটা ওভেনের মতো, এটাকে হিট দিয়ে তাপ দিয়ে ইটটা বানানো হচ্ছে। তো এখানেও আপনার আগে একটা কোশ্চেন ছিল যে টেকনোলজি কিভাবে কাজ করবে, তো এখানেও কিন্তু মডার্ন টেকনোলজি আসছে। মডার্ন টেকনোলজি আমাদেরকে আশা করি যে পলিউশন কমাতে সাহায্য করবে। এবং যদি এই গ্রিন মানে ব্রিক কিল্ন গুলো সারা বাংলাদেশে আমরা যদি এস্টাবলিশ করতে পারি, আস্তে আস্তে যদি ইনস্টল করতে পারি, দেন হয়তো এই ইটের ভাটার পলিউশনটা অনেকখানি কমানো সম্ভব হবে। আচ্ছা, ইটিপির ব্যাপারটা যেটা, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান যেটা, মানে এফ্লুয়েন্ট হচ্ছে, তো আমরা যেটা জানি যে লিকুইড বর্জ্য যেটা, সেটা হচ্ছে প্রায় সব ফ্যাক্টরিতে, মানে যেসব ফ্যাক্টরি মোটামুটি প্রোডাকশন করে, উৎপাদন করে, যেই ফ্যাক্টরি গুলো বা যে শিল্পগুলো, সেই শিল্পগুলোর কিন্তু কিছু বর্জ্য তৈরি হয়, মানে ওয়েস্ট তৈরি হয়। সেই ওয়েস্ট গুলো যেটা করা হয় সেটা হচ্ছে পানির সাথে মিশিয়ে লিকুইড করে কোনো একটা ড্রেনের মাধ্যমে সেটা আশেপাশের কোনো খাল কিংবা নদীতে ডাইরেক্টলি সংযোগ করে দেওয়া হয়। ফলে বর্জ্যটা নদীতে মিশে চলে যায়। এটা হচ্ছে বর্জ্য পয়ঃনিষ্কাশনের সবচেয়ে সহজ উপায়, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর উপায়। মানে ভয়ঙ্কর এই কারণে যে একটা ফ্যাক্টরিতে যে কি পরিমাণ কেমিক্যাল ইউজ করা হয়, সেই কেমিক্যাল গুলো সরাসরি, মানে কোনো প্রকার এটাকে ট্রিটমেন্ট না করে ডাইরেক্টলি নদীতে কিংবা প্রকৃতিতে ছেড়ে দিচ্ছি আমরা। এর ফলে মানে আমার নদী তো দূষিত হচ্ছেই, নদীর আশেপাশের মানুষজনের তো হেলথের উপর একটা বিরাট বড় এফেক্ট পড়ছে। তার পাশাপাশি যেটা হচ্ছে যে ওই অঞ্চলের যে বায়োডাইভার্সিটি, সেটা কিন্তু একেবারেই ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা যদি একটু খেয়াল করি যে বুড়িগঙ্গার অবস্থাটা একটু চিন্তা করি, বুড়িগঙ্গার পাশে ট্যানারি ছিল, অনেকগুলো ট্যানারি। এই ট্যানারি কি করতো, ট্যানারি বর্জ্যটা একদম সরাসরি আহ বুড়িগঙ্গার সাথে তারা লিঙ্ক করে দিত, তাদের ড্রেনের মাধ্যমে কোনো প্রকার ট্রিটমেন্ট ছাড়া এই ট্যানারির ওয়েস্টটা বুড়িগঙ্গার পানিতে মিশে যেত। এখন এই ট্যানারির ওয়েস্টে কি থাকে, ট্যানারির ওয়েস্টে কিন্তু অনেক ক্ষতিকর উপাদান থাকে, এর মধ্যে ক্রোমিয়াম একটা। এই ক্রোমিয়ামের মতো যখন ক্ষতিকর উপাদান এই পানিতে মিশে যায়, এই ক্রোমিয়াম পানির মাছের মধ্যে চলে আসে। সেই মাছ যদি আমরা খাই, আমাদের শরীরে ক্রোমিয়াম চলে আসবে। এত বড় একটা তেজস্ক্রিয় ধাতু যখন আমাদের শরীরে চলে আসবে, এটার তো ইফেক্ট অবশ্যই আমাদের উপর পড়বে। বুড়িগঙ্গায় একসময় শুশুক দেখা যেত, যেটা কিনা আমরা এই করোনার মধ্যে যখন আমরা কোয়ারেন্টাইনে সবাই ছিলাম, একটা লকডাউনের মতো অবস্থা ছিল, ওই টাইমটায় কিন্তু আমরা দেখেছি যে বুড়িগঙ্গায় শুশুক ফিরেছে, শুশুক খেলা করছে। মানে বুড়িগঙ্গায় একটা কিন্তু বায়োডাইভার্সিটি যে ছিল, সেটা কিন্তু এই ট্যানারি শিল্পটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। এখন এর ফলে আমরা কি করলাম, আমরা ট্যানারিটা সরিয়ে নেওয়ার একটা আন্দোলন শুরু হলো, একটা মুভমেন্ট শুরু হলো, এবং ট্যানারি গুলো সরিয়ে নেওয়া হলো কোথায়, সেই সাভারে ধলেশ্বরী নদীর পাড়ে। যেই কাজটা আমাদের করা উচিত ছিল, ট্যানারি না সরিয়ে বরঞ্চ ট্যানারির যে ওয়েস্টটা সেটা যেন ট্রিটমেন্ট করা যায়, সেটা না করে আমরা করলাম কি, এক ট্যানারি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলাম, এক নদীর পাড় থেকে আরেক নদীর পাড়ে নিয়ে গেলাম। পরে বুড়িগঙ্গা যে পরিমাণ দূষিত হতো, এখন ধলেশ্বরী ঠিক সেই পরিমাণ দূষিত বা তার চেয়ে বেশি পরিমাণে এখন দূষিত হচ্ছে। ধলেশ্বরী কিন্তু এখন দূষণের প্রায় সর্বোচ্চ সীমায় রয়ে গেছে। আবার একইভাবে ধরেন এই যে গার্মেন্টস ফ্যাক্টরিতে বা অন্যান্য যে এই সকল ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের ওয়াশিং এর প্রয়োজন হয়, পানি ব্যবহার করতে হয়। এই পানিগুলো বিভিন্ন ধরনের কেমিক্যালের মাধ্যমে যুক্ত করে তারা হচ্ছে এই ওয়েস্টটাকে বাইরে ডিসপোজ করে। তো এই এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান যেটা, এই ধারণাটা নিয়ে আসা হয় এভাবে যে আপনার যে বর্জ্যটা তৈরি হবে একটা ফ্যাক্টরিতে, সেই বর্জ্যটা যেন প্রপার ওয়েতে, প্রপার কেমিক্যাল দ্বারা এমন ভাবে ট্রিটমেন্ট করা হয় যাতে এই যে আপনার ক্ষতিকর কেমিক্যাল গুলো যেন প্রকৃতিতে সরাসরি না মেশে। এটারই একটা রূপ হচ্ছে এই ইটিপি প্ল্যান্ট। এই ইটিপি প্ল্যান্ট গুলো প্রায় মোটামুটি এখানে আমাদের তো এখন অনেকগুলো 4টা ক্যাটাগরি আছে এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ব্যাপারে, ইন্ডাস্ট্রিগুলোর ব্যাপারে। তো এই 4টা ক্যাটাগরির মধ্যে 2টা ক্যাটাগরিতে কিন্তু ইটিপি প্ল্যান্ট একেবারে বাধ্যতামূলক করা হয়েছে। এবং এই ইটিপি প্ল্যান্ট যদি
সঠিকভাবে আমি জানি না এখন কতটুকু এটা কার্যকর করা হয়েছে, কিন্তু যদি সঠিকভাবে কার্যকর করা হয় তাহলে আসলে এটা আমাদের পরিবেশকে অনেকখানি সেভ করবে। আমাদের প্রকৃতির যে উপাদানগুলো আছে, মাটি বলেন বা পানি বলেন বাতাস বলেন, এগুলোকে আসলে অনেকটা দূষণ থেকে কমিয়ে আনতে সাহায্য করবে। থ্যাংক ইউ ভাইয়া, আপনি আমার নেক্সট কোয়েশ্চেনে কিছু উত্তর দিয়ে দিয়েছেন। তাও আমি জিজ্ঞেস করি যে বাংলাদেশের পার্সপেক্টিভে যতগুলো ইন্ডাস্ট্রি আছে এগুলাতে কি ইটিপি ইনস্টল করা সম্ভব? ওই যে যেটা বললাম যে আমাদের এখানে যেহেতু আইনের মধ্যে 4টা ক্যাটাগরির কথা বলা হচ্ছে, গ্রিন ক্যাটাগরি, অরেঞ্জ ক্যাটাগরি এ, অরেঞ্জ ক্যাটাগরি বি আর রেড ক্যাটাগরি। তো এই ক্যাটাগরি ওয়াইজ এই ইটিপি প্ল্যান্ট কোন ক্যাটাগরিতে মানে বাধ্যতামূলক করা হয়েছে, কোন ক্যাটাগরির ইটিপি কেমন হবে, কারণ ইটিপিও কিন্তু এক এক ইন্ডাস্ট্রির জন্য আলাদা আলাদা। এখন ট্যানারির ক্ষেত্রে যে ইটিপি সেটা কিন্তু গার্মেন্টস এর জন্য ওই ইটিপি নাও হতে পারে। সো এই ইটিপি প্ল্যান্ট গুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকার কিন্তু আগের চাইতে অনেক বেশি জোর দিয়েছে, এবং এর ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন মোটামুটি প্রায় সব আমরা যদি ইন্ডাস্ট্রি গুলোর ক্ষেত্রে দেখি, এটা কিন্তু আগে ওভাবে পরিলক্ষিত হতো না। এখন হয় যেটা যে ইন্ডাস্ট্রি গুলোতে বেশিরভাগই এনভায়রনমেন্টাল অফিসার নামে তারা কিছু অফিসার নিয়োগ দেন। এই নিয়োগটা কিন্তু দেওয়া হয় এই ইটিপি প্ল্যান্টের কারণে, যেহেতু ওই ইন্ডাস্ট্রিগুলোতে ইটিপি প্ল্যান্ট থাকে, ইটিপি প্ল্যান্টের রক্ষণাবেক্ষণ, ওটা মেনটেন্যান্সের ব্যাপার থাকে। এই কারণে এনভায়রনমেন্টাল যারা ইঞ্জিনিয়ার আছেন তাদেরকে সেখানে কিন্তু নিয়োগ দেওয়া হয়। এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে যেটা হয়েছে যে ইন্ডাস্ট্রিটা এখন আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, আর আমাদের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট এটাকে আসলে এত বিশাল একটা ক্ষমতা দেওয়া হয়েছে আমাদের আইনের মাধ্যমে, যে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের যে ডিজি মহোদয় আছেন ওনার কিন্তু ক্ষমতা অনেক ব্যাপক। তো এই ক্ষমতা প্রয়োগ করার জন্য যে পরিমাণ জনবল দরকার, আমার মনে হয় যে ওটা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের এই পর্যায়ে নেই। এর ফলে যেটা হয় যে একটা ইন্ডাস্ট্রিতে ঠিক মতো ইটিভি প্ল্যান্ট আছে কিনা, সেটা ঠিক মতো তারা যে যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো ঠিক মতো ফিল আপ করেছে কিনা, সেটা পরবর্তীতে ঠিকভাবে মেনটেন করছে কিনা, এই জিনিসগুলো আসলে ওইভাবে আপ টু ডেট আপনার ইয়া রাখা হয় না। আপনার যেটাকে বলে যে আপডেট রাখা হয় না। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে অনেকেই এটার আহ, মানে পেছনের দরজা ব্যবহার করার সুযোগ নিতে চেষ্টা করেন। তবে আমার মতে যদি মানে পরিপূর্ণভাবে ইটিপি প্ল্যানটাকে সরাসরি মানে সরকার যদি একটু নজরদারির মধ্যে রেখে বাস্তবায়ন করার ব্যবস্থা করতে পারে, তাহলে এটা কিন্তু পরিবেশ দূষণের ক্ষেত্রে কমানোর ক্ষেত্রে একটা বিরাট বড় ভূমিকা রাখবে। জি ভাইয়া। ভাই আপনি ক্যাটাগরাইজেশনের ব্যাপারে বলেছেন, তাও যদি একটু এলাবোরেটলি বলতেন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে ক্যাটাগরাইজেশন গুলা হয় এটার আচ্ছা, ব্যাপারে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে যে আমরা যেটা ক্যাটাগরির কথা বললাম, সেখানে এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্টের মধ্যে বলা আছে যে ক্যাটাগরি থাকবে। আপনার 4টা ক্যাটাগরি হবে, একটা হচ্ছে গ্রিন ক্যাটাগরি, অরেঞ্জ এ, অরেঞ্জ বি এবং হচ্ছে রেড। গ্রিন ক্যাটাগরিটা হচ্ছে যেটা একটু আপনার পরিবেশের জন্য মোটেও ইফেক্টিভ কোনো কিছু না, মানে দূষণ করে না পরিবেশের, এই ধরনের ইন্ডাস্ট্রি গুলোকে এখানে বলা হচ্ছে যে ক্যাটাগরি গ্রিন ক্যাটাগরি। যেমন হতে পারে যে সকলে যে আমরা ইলেকট্রনিক পার্টস অ্যাসেম্বল করে এই ধরনের কোনো ফ্যাক্টরি, মোমের ফ্যাক্টরি, বল পেন, কলম এই যে ফ্যাক্টরি, কিংবা ধরেন প্যাকেজিং এর ফ্যাক্টরি, লন্ড্রি হতে পারে, সেক্ষেত্রে ওয়াশিং বাদে যদি লন্ড্রি হয়, শুধু লন্ড্রি, এই ধরনের যদি আপনার কোনো ইন্ডাস্ট্রি হয়, কোনো শিল্প হয়, সেই ক্ষেত্রে এটার কিন্তু কোনো ইটিপি দরকার নেই। তো এটা হচ্ছে এটার ক্ষেত্রে ক্লিয়ারেন্সটা ওইভাবে নিতে হয় না। এটা হচ্ছে গ্রিন ক্যাটাগরির মধ্যে পড়ে। এটা ক্লিয়ারেন্স পাওয়াটা খুবই ইজি, ক্লিয়ারেন্সটা খুব সহজে দিয়ে দেওয়া হয়। আর এর পরে যদি আমরা দেখি যে অরেঞ্জ এ, অরেঞ্জ বি কিংবা রেড ক্যাটাগরি, এগুলো হচ্ছে যতটুকু পরিবেশের জন্য কতটুকু বেশি মাত্রা ইফেক্ট করতে পারে এই অনুযায়ী ইন্ডাস্ট্রি গুলোকে ক্যাটাগরাইজ করা হয়েছে। তো অরেঞ্জ এ তে হচ্ছে গ্রিনের চাইতে একটু বেশি, কিন্তু অরেঞ্জ বি এর চাইতে একটু কম। অরেঞ্জ বি তে হচ্ছে অরেঞ্জ এ এর চাইতে একটু বেশি। আর রেড হচ্ছে যেগুলো পরিবেশে একদম সরাসরি ইফেক্ট করে। যেমন আমরা যদি বলি নিউক্লিয়ার যে তেজস্ক্রিয়তার কথা বলি, আমরা মেডিকেল ওয়েস্টের কথা বলতে পারি, আমরা হচ্ছে আপনার এই যে ট্যানারি শিল্পের কথা বললাম, এই শিল্পগুলোর কথা বলতে পারি। এগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে আপনার অরেঞ্জ বি রেড ক্যাটাগরি। তো এগুলোর ক্ষেত্রে ক্লিয়ারেন্স পেতে হলে কিন্তু অবশ্যই ইটিপি থাকা বাধ্যতামূলক। ইটিপি থাকতে হয়, ক্লিয়ারেন্স নিতে হয়। ক্লিয়ারেন্স নেওয়ার জন্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট থেকে লোক গিয়ে সেটা আগে দেখে আসেন যে সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা, তারপর এসে কিন্তু তারা ক্লিয়ারেন্স দেন। তো এই ক্যাটাগরি গুলো করাই হয়েছে এই কারণে যে যাতে আমরা সহজেই
কোন ক্যাটাগরির ইন্ডাস্ট্রির জন্য কোন ক্যাটাগরির ইটিপি দরকার, কি ইটিপি দরকার না, সেটা যাতে সহজভাবে ক্যাটাগরাইজ করা যায় সেজন্য। থ্যাংক ইউ ভাইয়া। সো নেক্সট যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে কি, আপনি কি ভাই আপনি কি মনে করেন যে ইউনিভার্সিটি, এনজিও আর রিসার্চ অর্গানাইজেশনদের ডিসিশন মেকার অ্যান্ড অলসো আদার অ্যাক্টিভিটিজ এর সাথে কোলাবোরেশন করা উচিত ফর বেটার ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট? মানে ইউনিভার্সিটি, এনজিও আর একটা রিসার্চ অর্গানাইজেশন বললেন, তাই না? জি 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 ভাই, রিসার্চ আচ্ছা, অর্গানাইজেশন। ইউনিভার্সিটি বা এনজিও গুলোর ক্ষেত্রে আপনার যদি ওপিনিয়নটা ডিসিশন মেকিং এ চলে আসে, তখন আসলে কিছু কিছু প্রবলেম দেখা দিতে পারে। প্রবলেম গুলো কিরকম? প্রথম কথা হচ্ছে, এনজিও গুলোর তো আসলে বিভিন্ন এনজিওর তো কার্যক্রম বিভিন্ন রকম, তাদের এক একজনের এজেন্ডা এক এক রকম। সো তাদের আসলে যখন এই স্টেক হোল্ডার অনেক বেশি হয়ে যাবে, স্টেক হোল্ডার এক একজনের মতামত কিন্তু এক এক রকম হবে। তো এক একজনের মতামত যখন এক এক রকম হয়, তখন কিন্তু ডিসিশন মেকিং এ অনেক সমস্যা দেখা দেয়। আর যেটা বলেন যে ইউনিভার্সিটির কথা, ইউনিভার্সিটির মতামত নেওয়া যেতে পারে, কিন্তু সেটা হচ্ছে স্পেশালিটির ক্ষেত্রে। ধরেন একটা আইন করা হবে নদী নিয়েই, যদি আমরা বলি, যেহেতু নদী নিয়ে অনেক কথা বললাম, এখন নদী নিয়ে যারা বিশেষজ্ঞ আছেন, যারা নদী নিয়ে দীর্ঘদিন কাজ করছেন ইউনিভার্সিটি গুলোতে রিসার্চের ক্ষেত্রে, সেই প্রফেসরদের কিংবা সেই শিক্ষকদের বা গবেষকদের মতামতটা অবশ্যই নেওয়া যেতে পারে। সেটা ডিসিশন মেকিং এ অবশ্যই নেওয়া উচিত। যেটা আমি একটু আগেও বলেছি যে পর্যাপ্ত পরিমাণ সায়েন্টিফিক গবেষণা না করে বা গবেষণা আমলে না নিয়ে আসলে এখন নতুন কোনো আইন ওভাবে ইমপ্লিমেন্ট করা এত সহজ হবে না। কারণ যেহেতু এখন টেকনোলজি অনেক দিক থেকেই আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এর পাশাপাশি যদি আর একটা জিনিস বলেন যে রিসার্চ অর্গানাইজেশন গুলোর ক্ষেত্রে অবশ্যই এটা মতামত নিতে পারে। রিসার্চ অর্গানাইজেশন গুলোর মতামত নিতে পারে। সেই ক্ষেত্রেও যে রিসার্চ অর্গানাইজেশন গুলো ওই স্পেসিফিক এরিয়াতেই কাজ করে কিংবা ওই স্পেসিফিক এরিয়াতে তাদের দক্ষতা আছে, তাদের স্পেশালিটি আছে, আমার মনে হয় যে শুধু সেই রিসার্চ অর্গানাইজেশন গুলোকে ওই ডিসিশন মেকিং এ যদি ইনভলভ করা যায়, তাহলে একটা বেটার আউটপুট আসতে পারে। আর এনজিওর ক্ষেত্রে যে কথাটা বললাম, যে এনজিওর ক্ষেত্রেও নিতে পারে, বাট সেই ক্ষেত্রে ওই বিষয়ে যারা অনেকদিন ধরে কাজ করে আসছে, যে এনজিও গুলো, তাদের মতামত, তাদের যেহেতু অনেক এনজিও প্রায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, তাদের মধ্যে অনেক স্পেশালিটি থাকতে পারে, স্পেশালাইজড পার্সোনাল থাকতে পারে তাদের মধ্যেও। তো তাদেরকে যদি ইনক্লুড করা যায় ডিসিশন মেকিং এ, তাহলে আমার মনে হয় একটা বেটার আউটপুট আসবে। জি ভাইয়া, তা তো অবশ্যই। আমরা তো মোটামুটি যারা আমরা এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়ি বা আমরা যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছি, তারা আমরা জানি যে অনেক ধরনেরই ল এনভায়রনমেন্টে আছে, কিন্তু দেখা যায় যে মানুষ এগুলা ফলো করছে না, কারণ তার কোনো ইনসেনটিভস নাই, তেমন একটা ইনসেনটিভস নাই। বা যে ল হচ্ছে গিয়ে যে ভায়োলেট করছে তাকে কোনোভাবে পানিশমেন্ট দেওয়া হচ্ছে না। সো আপনার মতে কি, যে এনভায়রনমেন্টাল ল গুলো আছে সেটা ভায়োলেশন করা হলে কি ধরনের ইনসেনটিভ আমরা নিতে পারি? ইনসেনটিভের ক্ষেত্রে একটা ব্যাপার একটু বলে রাখি, সেটা হচ্ছে ইনসেনটিভের ক্ষেত্রে কিন্তু পুরো বিশ্বেই এই পরিবেশ নিয়ে কিন্তু কাজ হচ্ছে। যদি আমরা এক্ষেত্রে প্যারিস সম্মেলনের কথা বলতে পারি, কিংবা কিয়োটো প্রটোকলের কথা বলতে পারি, এই প্রটোকল গুলোতে কিন্তু বা এই আন্তর্জাতিক কনভেনশন গুলোতে এই হচ্ছে কম্পেনসেশনের যে ব্যাপারটা, সেটা নিয়ে কিন্তু কাজ চলে আসছে। যেমন আমরা কিন্তু দেখতে পাই যে যারা বেশি মাত্রায় কার্বন এমিশন করে, সেই কান্ট্রিগুলা, যে কান্ট্রিগুলা কার্বনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিংবা এই ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদেরকে কিন্তু তারা পে করছে, তাদেরকে কম্পেনসেশন দিচ্ছে। সো কম্পেনসেশনের একটা ধারণা কিন্তু আমরা আন্তর্জাতিক আইন থেকে পাই। যদিও ট্রাম্প বা যুক্তরাষ্ট্র এই প্যারিস সম্মেলন থেকে তারা উইথড্র করে নিয়েছে নিজেদেরকে, কিন্তু তারপরেও আমরা দেখতে পাই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা যদি আমরা বলি কিংবা এই রেনেসার যুগের কথা যদি বলি, যে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা শুরু হলো, শিল্প বিপ্লব, তখন আস্তে আস্তে কিন্তু ওই সময় পরিবেশ দূষণটা মাত্রা ছাড়াতে শুরু করলো। আবার মানে ব্যাপার, হিউম্যান যখন অ্যাক্টিভিটি থাকবে ওখানে পলিউশন হবেই, এটা হচ্ছে একটা সাধারণ কথা। কিন্তু এই অ্যাক্টিভিটিটা যখন মাত্রা ছাড়িয়ে যায়, তখনই হচ্ছে পরিবেশ দূষণটা কন্ট্রোলের বাইরে চলে যায়। আর এর ফলেই আমরা দেখতে পাই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে বিশ্ব উন্নত হচ্ছে আর সেই সাথে পরিবেশের দূষণ হচ্ছে। এখন আমরা কিন্তু আন্তর্জাতিক আইন যারা একটু ফলো করি বা আন্তর্জাতিক ঘটনাবলী ফলো করি, তারা দেখবো যে চীন কিন্তু চীন কিন্তু এখন সবচেয়ে বেশি পরিমাণে কার্বন নিঃসরণ করছে।
কিন্তু চীন বলছে যে এই ইউরোপ কিংবা আমেরিকা একটা সময় তারা প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে গেছে, তারা প্রচুর পরিমাণে কার্বন ইমিশন করে তো গ্লোবাল ওয়ার্মিং এর 12টা বাজিয়ে ফেলেছে। এখন আমরা কি তাই বলে ডেভেলপড হব না? চীনের কথা হচ্ছে আমরা আমাদেরও ডেভেলপ হতে হবে। সো এই কারণে তাদেরকেও আসলে ওভাবে ইফেক্টিভ কোনো ওয়েতে একটা একই ছাতার আমব্রেলার নিচে নিয়ে আসা ওভাবে সম্ভব হচ্ছে না। এখানে দেশগুলো নিজেদের স্বার্থ দেখছে। তবে এই যেটা বললাম যে কার্বন এর কারণে কিন্তু দেশগুলো কম্পেনসেশন দিচ্ছে। আমরা যদি দেখতে পাই যে উন্নত দেশগুলো উন্নত হচ্ছে, তারা কার্বন এমিশন বাড়াচ্ছে বা বিভিন্ন ক্ষতিকারক পদার্থ কিংবা পরিবেশ দূষণকারী পদার্থ তারা প্রকৃতিতে ছড়িয়ে দিচ্ছে, আর ফলে এফেক্টেড হচ্ছে কারা? এফেক্টেড হচ্ছে হলো আমাদের মতো গরিব দেশগুলো। আমাদের মতো দেশগুলো এর মাধ্যমে সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে। এই যে আপনি ঘূর্ণিঝড় আম্ফানের কথা বললেন, এই সময়টাতে যে সময়টা আম্ফান হলো, এই সময়টা কিন্তু আমরা কখনো ঘূর্ণিঝড় দেখিনি। কারণ ঘূর্ণিঝড়ের কিন্তু একটা সময় আছে, যে সময়গুলোতে বঙ্গোপসাগরের সবচেয়ে বেশি মাত্রায় ঘূর্ণিঝড়গুলো উৎপন্ন হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন ক্লাইমেটের মানে সিজন একদমই তারা মানে মেনটেন হচ্ছে না। এক এক সময় এক এক যে ঋতুতে যেটা হওয়ার কথা সেই ঋতুতে সেটা হচ্ছে না, অন্য ঋতুতে চলে যাচ্ছে। গরমটা অনেক দীর্ঘকাল ব্যাপী বাড়ছে, গরমের ইয়াটা স্থায়িত্বকালটা। ফলে ওই যে কথা বলছিলাম যে ওই তখন হচ্ছে ওই ছোট ছোট দেশগুলো বা আমাদের মতো গরিব দেশগুলো ওই ধনী দেশগুলোকে গিয়ে ধরলো যে তোমাদের কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে হবে, আমাদের কম্পেনসেট করতে হবে। তখন আস্তে আস্তে এটা নিয়ে দেন দরবার হলো। তারপর হচ্ছে এই কম্পেনসেশনের যে আইডিয়াটা আসলো। এখানে আরেকটা পলিসি বা আমরা বলতে পারি প্রিন্সিপালের কথা, যেটা হচ্ছে পলিউটার্স পে প্রিন্সিপাল নামে একটা প্রিন্সিপাল আছে। সেই প্রিন্সিপালটা হচ্ছে যে পলিউশন করবে তাকে পে করতে হবে। হ্যাঁ, যেমন কার্বন ট্যাক্সের কথা একটা ধারণা আছে, যেটা অনেক দেশেই এখন কার্যকর আছে, যে যদি যে পরিমাণ মাত্রাতিরিক্ত কার্বন যদি কেউ ইমিশন করে তাকে ট্যাক্স বাড়িয়ে দিতে হবে, তাকে ওই কার্বনের উপরে তাকে ট্যাক্স দিতে হবে, যেটাকে বলা হয় কার্বন ট্যাক্স। এখন কার্বন ট্যাক্স যদি আমাদের এখানে ইমপ্লিমেন্ট করা যায়, পলিউটার্স পেটাকে যদি আমাদের এখানে ইমপ্লিমেন্ট করা যায়, সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কাজে দিবে। তবে এই এনভায়রনমেন্টাল কনজারভেশন অ্যাক্ট কিন্তু একই সাথে এই যে আমি বললাম যে আমাদের ডিরেক্টর জেনারেল বা ডিজি মহোদয়কে কিন্তু একটা ব্যাপক ক্ষমতা দিয়ে রেখেছে। এই ক্ষমতার মধ্যে কিন্তু একটা ক্ষমতা আছে যে যারা পরিবেশ দূষণ করছে তাদেরকে কিন্তু উনি ইচ্ছা করলে কিন্তু উনি চাইলে মানে আপনার নিয়মের মধ্য থেকে জরিমানা করতে পারেন, তাদেরকে কিন্তু শাস্তির আওতায় আনতে পারেন। আবার একইভাবে যদি আমরা দেখি যে এনভায়রনমেন্টাল কোর্ট, আমাদের দেশে কিন্তু এনভায়রনমেন্টাল কোর্ট অ্যাক্ট আছে, আইন আছে। এই কোর্টের মাধ্যমে এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু এনভায়রনমেন্টাল কোর্ট স্থাপন হয়ে গেছে। এখন এই এনভায়রনমেন্টাল কোর্টের মাধ্যমেও কিন্তু যারা এই পরিবেশ দূষণ করছে, পরিবেশ পলিউশন করছে, তাদেরকে কিন্তু শাস্তির ব্যবস্থা আছে। সো এক্ষেত্রে আপনার যেটা বললাম যে কম্পেনসেশন মানে মানির একটা যেটা ব্যাপার, জরিমানার যে ব্যাপারটা সেটা আসছে। আবার একই সাথে ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা ক্রিমিনাল যে সাজা দেয়া, সেটা হচ্ছে জেল জেল সেটাও কিন্তু এখন কাজ। ধন্যবাদ ভাইয়া। তো পরের যে কোয়েশ্চেন আছে, যে আমরা জানি অনেক এন্ডেঞ্জার স্পিসিস এখন আছে, ক্লাইমেট চেঞ্জ বলেন, পলিউশনের জন্য বলেন, স্পিসিস গুলা এন্ডেঞ্জার্ড হয়ে যাচ্ছে, এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। তো এই এন্ডেঞ্জার স্পিসিস এর কনজারভেশনের জন্য কি কোনো নেসেসারি স্টেপস বা ইফেক্টিভ স্টেপস ওই নেওয়া যে যেটা হয়েছে? বললাম যে আমাদের একদম প্রথম আলোচনা যেটা ছিল যে বায়োডাইভার্সিটি রক্ষা করার জন্য আমরা কিন্তু ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করছি। ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করে করে ওই অঞ্চলগুলোর বায়োডাইভার্সিটিটা বা অঞ্চলের যে স্পিসিস গুলো আছে সেগুলো সংরক্ষণের একটা কিন্তু কাজ চলছে। আবার একই সাথে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কিন্তু আমাদের এখানে একটা আইন আছে। বন্যপ্রাণী সংরক্ষণের মাধ্যমে আমাদের কিন্তু অনেক এন্ডেঞ্জার্ড স্পিসিসকে কিন্তু সংরক্ষণ বা তাদেরকে আস্তে আস্তে এন্ডেঞ্জার্ড ইয়া থেকে অবস্থা থেকে উত্তরণের জন্য কাজ চলছে। তবে ক্রিটিক্যাল এরিয়ার চাইতেও একটু এখানে একটু একটা কথা একটু বলে রাখা দরকার। সেটা হচ্ছে সরকারের ক্ষেত্রে যেটা বললাম যে আমাদের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের ওই পরিমাণ জনবল নেই সারা দেশে এনভায়রনমেন্টাল যে স্পিসিস গুলো আছে সেগুলাকে প্রোটেক্ট করার জন্য। এক্ষেত্রে জনগণের সম্পৃক্ততাটা একটু বেশি থাকা দরকার। কেন থাকা দরকার? আমি কিছুদিন আগে একটা ছবি ফেসবুকে খুব ভাইরাল হলো যে কোন একটা এলাকায় আপনার মেছো বাঘ, এটাকে পিটিয়ে মেরে তারা সবাই সেলফি তুলছে ওই বাঘটাকে নিয়ে।
তো মেছো বাঘ কিন্তু বিড়াল প্রজাতির একটা মানে বাঘ, যেটা কিন্তু আসলে বাঘ না, সেটা হচ্ছে মোটামুটি গাছে গাছে চড়ে বেড়ায় এবং মানে কিছু ছোট 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 যে প্রাণী বা পাখি এগুলো খেয়ে জীবন ধারণ করে। এখন জিনিসটা হচ্ছে তাদেরকে কেন মারছে, তো আপনি যদি ওই লোকাল পিপলের সাথে কথা বলেন, তাদের যুক্তি থাকে এরকম যে যেহেতু ওই মেছো বাঘ বা গেছো বাঘ যারা বলেন তারা কিন্তু এসে হচ্ছে কি তাদের মুরগি খেয়ে ফেলে, তাদের বিভিন্ন তাদের যে গৃহপালিত পশু পাখি তাদের উপর অ্যাটাক করে, এই কারণে তারা এই গেছো বাঘগুলোকে হত্যা করে। এখন এই গেছো বাঘ কেন লোকালয়ে আসছে, এই কথা যদি প্রশ্ন যদি তোলা হয় তাহলে এটার উত্তর কি হবে? কারণ হচ্ছে আমরা বনভূমি ধ্বংস করেছি, বনভূমি ধ্বংস করার ফলে এই যে গেছো বাঘ তার কিন্তু বনে থাকার কথা, তার লোকালয়ে আসার কথা না। লোকালয়ে আসছে সে কারণ তার বাসস্থান তো আমি ধ্বংস করেছি, আমরা ধ্বংস করেছি তার বাসস্থান। তার বাসস্থান ধ্বংস করার ফলে সে এখন আস্তে আস্তে তার খাবারের খোঁজে, সে এখন খাবার পাচ্ছে না কোথাও, তখন আস্তে আস্তে লোকালয়ে আসছে। এক্ষেত্রে আমরা যদি জনগণকে একটু সচেতন করতে পারি এই জিনিসগুলোর ক্ষেত্রে, এই যে আমাদের যে এন্ডেঞ্জার্ড স্পিসিস গুলো আছে সেগুলোর ক্ষেত্রে, যেমন গুই সাপের ব্যাপারটা যেটা বলছি সেটা হচ্ছে প্রায় পত্র পত্রিকায় দেখি যে গুই সাপ ধরে নিয়ে যাচ্ছে, মেরে ফেলছে। তারপর হচ্ছে আহ আহ, তার চামড়া রপ্তানি করার জন্য, পাচার করার জন্য সেগুলো ধরা হচ্ছে। তো এই ক্ষেত্রে যদি মানুষজনকে একটু সচেতন করা যায় যে এগুলো আমাদের পরিবেশের জন্য দরকার, এগুলোকে আমাদের রক্ষা করলে এটা আমাদেরই উপকার হবে, আমাদের ক্ষতি হবে না, তাহলেই আমার মনে হয় এটা বেশি মাত্রায় কার্যকর হবে। এটা আইনের চাইতে আসলে আমার মনে হয় সাধারণ জনগণকে এটা বোঝানো বেশি দরকার। জি ভাইয়া, তা তো অবশ্যই। আমরা এই বাঘের মতনই রিসেন্ট আরেকটা কাহিনী দেখেছি যে কেরালাতে হাতিকে মারা মানে যে আমরা হাতিকে খাবার দিয়ে মারা হয়েছে। যে পাইনাপল নাকি ছিল ওইটার মধ্যে পটকা ছিল, যেটা খেয়ে হাতিটা মরে গেছে। তো এইসব যে ইনসিডেন্ট হচ্ছে, যে ইনোসেন্ট বন্যপ্রাণী এফেক্টেড হচ্ছে, সেই ক্ষেত্রে কি রিজিয়নাল ফরেস্ট ডিপার্টমেন্ট কোন ধরনের ভূমিকা রাখতে পারে, যাতে আমরা এইসব যে ওয়াইল্ড লাইফ এগুলাকে ভালোভাবে প্রোটেক্টেড রাখতে পারবো? ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের ক্ষেত্রে আমি একটু আগে বলছিলাম যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন নামে আমাদের এখানে একটা আইন আছে। সে আইনে কিন্তু আমাদেরকে কিছু ব্যক্তিকে বিশেষ কিছু ক্ষমতা দেয়া আছে। যেমন চিফ ওয়ার্ডেন নামে একটা পদ তৈরি করা আছে এটার মধ্যে, চিফ ওয়ার্ডেন এবং ওয়ার্ডেন নামে। তো তারা ওই বন্য যে এরিয়াটা আছে বা বন এরিয়া, ওই এরিয়ার যারা এই যে এসব পশু পাখি আছে, বন্য প্রাণী আছে, তাদের রক্ষণাবেক্ষণের জন্য তারা প্রয়োজনীয় ভূমিকা নিতে পারে। এখন কেরালায় যেটা হলো সেটা অবশ্যই দুঃখজনক, যে আনারসের মধ্যে পটকা ঢুকিয়ে সেটা হচ্ছে হাতিকে খেতে দেওয়া হলো এবং বিস্ফোরণ হয়ে হাতি দীর্ঘ 3 দিন প্রায় নদীতে ছিল। এটা আসলে খুবই একটা মানে হৃদয় বিদারক ঘটনা। আহ এরকম কিন্তু আরো কিছু ঘটনা আমরা আরো দেখতে পাই। ফেসবুকের কল্যাণে এখন জিনিসগুলো ভাইরাল হয় যে কিছুদিন আগে, প্রায় বছর খানেক হবে, একটা মেয়ে বিড়ালের বাচ্চাকে পা দিয়ে মানে পাড়া দিয়ে মানে পিষে মারছে এবং সেটা আবার সে ভিডিও করছে। মানে এনিমেলের প্রতি যে ক্রুয়েলটিটা, এটা মানুষের কিছু মানুষ দেখায়। আমি প্রায় রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি যে চায়ের দোকানে চা খাচ্ছে, একটা কুকুর হয়তো পাশে বসে আছে, শুয়ে আছে। কুকুরটা তার কোনো ক্ষতি করে নাই, কিছু করে নাই। সে করলো কি, 1 কাপ গরম পানি কুকুরটার শরীরে ঢেলে দিল। মানে আমি আসলে এই বিহেভ গুলার কোনো যৌক্তিক কারণ খুঁজে পাই না। আমি আরো একদিন দেখলাম যে এক্ষেত্রে মানে ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকে আমার আমার মনে হয় যে একটু শিক্ষিত করা দরকার, একটু বোঝানো দরকার যে বাচ্চারা কিন্তু এই বন্য প্রাণীগুলোর প্রতি, এই যে প্রাণীগুলো আছে এনিমেল গুলা, যেগুলো বন্য প্রাণী না কিন্তু আমাদের আশেপাশে থাকে, এই প্রাণীগুলোর প্রতি কিন্তু তারা ক্রুয়েলিটি দেখায়। ইট মারে, কুকুর দেখলে ইট মারে, বিড়াল দেখলে ইট মারে। হ্যাঁ, তারপর হচ্ছে গরম পানির কথা যেটা বললাম সেটা তো আছেই। আহ মানে এই ব্যাপারগুলো আমাদের মধ্যে মানে পশু পাখির প্রতি ক্রুয়েলটি দেখানো, এটা আমি জানি না এটা হিউম্যান সাইকোলজির কোন দিকটায় কারণে এই জিনিসটা হয়। বাট আমি যেটা মনে করি যে এনিমেলের প্রতি ক্রুয়েলটিটাকে যদি 2 ভাগ করি আমরা, একটা হচ্ছে বন্য প্রাণীর প্রতি ক্রুয়েলটি, আরেকটা হচ্ছে আমাদের আশেপাশে যে প্রাণীগুলো আছে যেমন কুকুর বিড়াল, হ্যাঁ, এগুলোর প্রতি যদি ক্রুয়েলটির কথা বলি,
বন্যপ্রাণীর জন্য তো বললামই যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন নামে একটা আইন আছে। আর হচ্ছে এই ওই আপনার যেটাকে বলে যে এনিমেলের ক্রুয়েলটির জন্য আমাদের এখানে কিছু আইন আছে, আমি একটু বলছি। সেটা হচ্ছে দ্য ক্রুয়েলটি টু অ্যানিমেলস অ্যাক্ট 1920, এই নামে একটা আইন আছে। আর এর দ্য সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমেলস অর্ডিন্যান্স 1962, এটা হচ্ছে ডোমেস্টিক অ্যানিমেলের প্রতি ক্রুয়েলটির যারা দেখায় সেই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া যায় সেই জন্য এই দুটি আইন রয়েছে। আর বন্যপ্রাণীর জন্য তো বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012, সেটা তো আছেই। এই ক্ষেত্রে একটি ঘটনা আমি একটু বলি, সেটা হচ্ছে যখন রোহিঙ্গারা আসা শুরু করলো, রোহিঙ্গাদেরকে জন্য আমরা যে জায়গাটা দিয়েছি কক্সবাজারের যে জায়গাটায় তারা এখন আছে, উখিয়া অঞ্চলটায়, ওই অঞ্চলটা কিন্তু হাতি হাতি চলাচলের একটা রুট ছিল। হাতি কিন্তু একটা রুট ধরে চলাচল করে। হ্যাঁ, ওই রুটের মাঝখানে সে যা পায় সে কিন্তু সে ডিস্ট্রাকশন যা করে ওই রুটের মধ্যেই করে। হ্যাঁ, সে যদি কোনো অবস্ট্রাকল পায় তাহলে সে ওইটুকুর মধ্যেই ডিস্ট্রাকশন চালায়, কিন্তু হাতি সাধারণত ওই রুটের বাইরে যায় না। তো ওই যখন রোহিঙ্গাদেরকে ওখানে আশ্রয় দেওয়া হলো, যেটা বললাম যে যেহেতু আমাদের ওই রিসার্চটুকু করে না কেউ কোনো একটা ডিসিশন নেওয়ার আগে, তারা তখন ওই জিনিসটা মাথায় নেয়নি যে এই এই জায়গাটা একটা রুট, একটা হাতি চলাচলের রুট, বন্য হাতি। তো এর ফলে কি হলো, যখন ওখানে জায়গা দেওয়া হলো প্রচুর পরিমাণে হাতি আসা শুরু করলো, এবং এর ফলে প্রায় বেশ কিছু পরিমাণ হাতি কিন্তু মানুষের হাতে মারা গেছে ওই ওই অঞ্চলটায়। হ্যাঁ, আমরা তো কেরালা ঘটনা নিয়ে কথা বলছি, কিন্তু আমরা ওই ওই ঘটনা নিয়ে কিন্তু অনেকে কথা বলছি না। তো ওইটাও কিন্তু একটা আমাদের জন্য শিক্ষণীয় একটা ব্যাপার যে বন্যপ্রাণী সংরক্ষণ করা দরকার। বন্যপ্রাণী কেন সংরক্ষণ করা দরকার, এই যে একটু আগে বললাম, একটা গেছো বাঘ, সে তার বাসস্থান হারিয়ে ফেলার কারণে লোকালয়ে চলে আসছে, এবং আমি কি করছি, আমি ক্রুয়েলটি দেখাচ্ছি, আমি তখন ওটাকে পিটিয়ে মেরে ফেলছি। আমরা যদি শেয়ালের কথা বলি, কিংবা এরকম আরো কিছু কিছু প্রাণী আছে যে প্রাণীগুলো কিন্তু আমাদের ইকোসিস্টেমের জন্য থাকাটা জরুরি। যারা একটু পড়াশোনা করছি আমরা, তারা কিন্তু আমরা এগুলো এই 6, 7, 8 এই এই বা 9, 10-এ যারা সায়েন্স নিয়ে পড়ে তারা কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমরা জানি যে একটা ইকোসিস্টেম আসলে কতটা গুরুত্বপূর্ণ আমাদের মানে সার্ভাইভালের জন্য। এক সময় যদি আমি এখন বাঘ এক্সটিংক্ট করি, এক সময় কিন্তু আমি এক্সটিংক্ট হব। এটা হচ্ছে ইকোসিস্টেমের একটা মানে কি বলা হয় যে খুব ক্রুয়েল একটা পার্ট। সো আমাকে কিন্তু এই সিস্টেম নষ্ট করতে দেয়া যাবে না, আমাকে এই সিস্টেমটা যে করেই হোক সেভ করতে হবে। তো এটার জন্য অবশ্যই আমাদের সাইকোলজিটা একটু চেঞ্জ করতে হবে। আমাদের প্রাণীর প্রতি যে ক্রুয়েলটিটা, সেটা নিয়ে একটু আমার মনে হয় রিসার্চের দরকার আছে। আমার মনে হয় যে কেন তার মানুষ এই ক্রুয়েলটিটা দেখায়, এটা নিয়ে যদি কাজ করা হয় আমার মনে হয় যে এখানে ইমপ্রুভমেন্ট করানো সম্ভব। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন এবং এত কিছু ব্যাপার আমাদেরকে নলেজ দিয়েছেন, এটার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমরা যেহেতু একদম শেষে চলে এসেছি, আপনার যদি কিছু বলার থাকে প্রবৃত্ত নিয়ে, এনভায়রনমেন্ট নিয়ে, তাহলে আপনি বলতে পারেন ভাইয়া। আচ্ছা, প্রবৃত্ত নিয়ে যেটা বলছি সেটা হচ্ছে আপনারা খুবই ফ্যান্টাস্টিক একটা কাজ করছেন। আমার মতে যে এখন যত বেশি পরিমাণ স্টুডেন্টরা কিংবা ইয়াংস্টার, আমি বলি সবসময়, কারণ ইয়াংস্টারদের একটা ব্যাপার থাকে যে এনার্জেটিক। ধরেন 2016 সালে আমি যখন শুরু করি, ওই সময়টা আমার যে এনার্জি ছিল এখন কিন্তু ওই এনার্জিটা আমার অনেকখানি কমে গেছে। হ্যাঁ, তো মানে সময়ের ফলে তো একটা তো আছে যে আস্তে আস্তে সময় গেলে মানুষের প্রোডাক্টিভিটি কমতে থাকে। তো মানুষের সবচেয়ে বেশি প্রোডাক্টিভিটিতে কিন্তু থাকে তার ওই যেটা বলে যে 20 টু 30 এই এজটার মধ্যে। তো আমরা যদি এই জনগোষ্ঠীটাকে যদি একটু সচেতন করতে পারি, তাদেরকে যদি আরো বেশি পরিমাণে মানে ইনভলভ করতে পারি পরিবেশের প্রতি কাজে, আমার মনে হয় যে আমরা একটা বেটার রেজাল্ট কিন্তু দেখতে পাবো। আমি মানে অনেকেই কিন্তু পরিবেশ নিয়ে খুবই শুধু পরিবেশের কি বলে গ্লোবাল ওয়ার্মিং হয়ে যাচ্ছে, সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে, কার্বনের পরিমাণ বেড়ে যাচ্ছে, মানে সব নেগেটিভ কথাবার্তা বলে। আমি ওখানে একটু উল্টা ভাবে একটু পজিটিভ কথা বলার চেষ্টা করি। পজিটিভ কথা বলার চেষ্টা করি এই কারণে যে এতে করে মানুষ একটু আশান্বিত হয়। আশান্বিত হয় কেন, আমরা যদি একটু পিছনে যাই, সেই 2000 সালের কথা আমার মনে আছে। আমি তখন তো অনেক ছোট। তখন হচ্ছে টেলিভিশনে প্রায়ই দেখতাম যে ওজোন লেয়ার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ওজোন লেয়ার। তো এই ওজোন লেয়ার ক্ষতিগ্রস্তের পেছনে একটা বিরাট বড় মুভমেন্ট হয়। ওজোন স্তর ক্ষতির জন্য যে দায়ী গ্যাসগুলো, সেগুলোর বিরুদ্ধে একটা মুভমেন্ট হয় সারা বিশ্বে।
সারা বিশ্বে, ইভেন এটা বাংলাদেশেও হয়, এবং এর ফলে কিন্তু ওই গ্যাসগুলো অনেকটা নিয়ন্ত্রণ করা পসিবল হয় এবং ওজোন স্তর আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। অনেকেই আমাকে বলেন যে তোমরা পরিবেশবিদরা তো খালি এটা বলো এটা বলো, এটা তো আসলে বাস্তবে করা সম্ভব না। আমি তাদের জন্য একটু কথা বলতে চাই যে আমরা কিন্তু এই করোনার সময়টাতে আমরা কিন্তু একটা জিনিস দেখিয়ে দিয়েছি যে যদি আমরা আমাদের হিউম্যান বিহেভিয়ার যদি কন্ট্রোল করতে পারি, পরিবেশের উন্নতি ঘটানো সম্ভব। আমরা ডলফিন দেখতে পেয়েছি কক্সবাজারে, যেটা শুশুকের কথা বললাম, আমরা বুড়িগঙ্গায় শুশুক দেখেছি, আমরা টাকটার ঝাঁক দেখতে পেয়েছি বিচের উপর। তো এয়ার ইন্ডেক্সে আমাদের ঢাকা ছিল 1 নম্বরে, সেখান থেকে কিন্তু সুইজারল্যান্ডের পরে 22 নম্বরে চলে আসে। মাত্র 2 মাস আমরা ঘরে ছিলাম দেখে আমাদের কার্যক্রম স্টপ করতে পেরেছিলাম। মানে এনভায়রনমেন্টটাকে যে আসলে ভালো করা সম্ভব, এটার বাস্তব উদাহরণ হচ্ছে এই করোনার সময়কাল। পুরো পৃথিবীতেই পলিউশনের মাত্রা ব্যাপক হারে কমেছে। তো এই ক্ষেত্রে আমার যেটা কথা হচ্ছে, আমরা যারা ইয়াংস্টার আছি তারা যেন পরিবেশ নিয়ে একটু ভাবি, পরিবেশ নিয়ে কাজ করি, আশেপাশের লোকদেরকে যেন একটু সচেতন করি। একটা কথা আছে, চ্যারিটি বিগিনস এট হোম। সো আমরা আমাদের ঘর থেকে শুরু করি, আমাদের ঘরের মানুষদেরকে একটু বুঝাই, ঘরে যারা বাচ্চা কাচ্চা আছে তারা যাতে চিপসের প্যাকেটটা, আইসক্রিমের প্যাকেটটা যাতে রাস্তায় না ফেলে, তারা যেন একটা নির্দিষ্ট জায়গায় ফেলে, আমরা এটা বাচ্চাদেরকে শিখাই। আমরা যারা বড় আছে তাদেরকে বলি যে তোমরা যখন ঘরে কেউ থাকবে না ফ্যানটা বন্ধ করে দাও। পানি নিয়ে আমার একটু কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের কারণে সেটা সম্ভব হয়নি। তো পানির ক্ষেত্রে আমরা কিন্তু প্রচুর পরিমাণ পানি অপচয় করি। এটা যদি একটু সচেতন হয়, পানির অপচয়টা যদি একটু কমাই, এটা তো ন্যাচারাল রিসোর্স, এটা তো আমাদেরই কাজে লাগবে। এই ক্ষেত্রে আমি আবার যদি সংবিধানে ফেরত যাই, সংবিধানের সেই 18 ক অনুচ্ছেদে যেটা বলা আছে যে প্রকৃতি, পরিবেশ এবং বায়োডাইভার্সিটি ইমপ্রুভ করা এবং প্রোটেক্ট করা, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে প্রোটেক্ট করা, একটা হচ্ছে ইমপ্রুভ করা। প্রোটেক্ট তো হচ্ছে পলিউশনের হাত থেকে প্রোটেক্ট করলাম, বাঁচালাম। আরেকটা হলো যা ক্ষতি হয়েছে সেটাকে ইমপ্রুভ করা, এই কথাটা আমাদের সংবিধান বলছে। এখন এই যে আমি ইমপ্রুভ করব বা প্রোটেক্ট করব, এটা কেন করব, এই কথাটাও সংবিধান বলে দিচ্ছে যে আমরা এটা প্রোটেক্ট করব, ইমপ্রুভ করব আমাদের জন্য এবং আমাদের ফিউচার সিটিজেনের জন্য, মানে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে। আমরা যদি একটা খুবই পলিউটেড একটা সিটির মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বড় করতে চাই, ওরাই কিন্তু এফেক্টেড হবে। তো এক্ষেত্রে যদি আমরা একটু সচেতন হই, আমরা নিজেরাই ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মই ভালো থাকবে। এটাই ছিল আমার বলার ছিল। আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফ্যান্টাস্টিক জব, ইউ আর ডুইং এ ফ্যান্টাস্টিক জব। এন্ড আমি আশা করি যে আপনারা ভবিষ্যতে এটাকে আরো এগিয়ে নিয়ে যাবেন এবং আরো অনেককে এটার সাথে ইনক্লুড করবেন, এবং যে কোনো পরিবেশ নিয়ে যে কোনো কাজে যে কোনো দরকারে এসিডি ফাউন্ডেশনকে আপনারা নক করবেন। যে কোনো ধরনের সাহায্য, সেটা ডাটা দিয়ে হোক, সেটা হিউম্যান রিসোর্স দিয়ে হোক, যেভাবে হোক আমরা হেল্প করার জন্য সব সময় সচেতন আছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। আপনার কথাবার্তায় আমরা আরো বেশি এনকারেজ হয়েছি। আমরা ইনশাল্লাহ এমন কাজ করবো যেটাতে এনভায়রনমেন্টের প্রতি অনেক ভালো ইম্প্যাক্ট ফেলতে পারি। সো যেহেতু আমরা একবারে শেষে চলে এসেছি, যারা আমাদের সাথে এতক্ষণ ছিল, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। প্রবৃত্ত চেষ্টা করবে আরো এরকম ইভেন্ট আনার জন্য, যাতে আপনারা কিছু এনভায়রনমেন্টের ব্যাপারে জানতে পারেন, সতর্ক হতে পারেন এবং এনভায়রনমেন্টটাকে কেয়ার এবং ভালোবাসতে পারেন। সো আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ওয়ান্স এগেন আপনাকে আর অডিয়েন্সকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিল। থ্যাংক ইউ সো মাচ।